প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম মাসুদ রানা সিরিজের একটি বই, নাম দুর্গে অন্তরীণ। এখন শুরু করছি চতুর্থ অংশ। লোহার বেড়া আর সদর ফটকের কাছে কামান দেখতে পেল ওরা। দুর্গের সামনে সবুজ লন, বেড়ার কাছে সেন্টি বক্স, একজন কর্পোরাল এবং দুজন সৈন্য দাঁড়িয়ে গাড়ির হেডলাইট দেখে তৈরি রাইফেল হাতে রাস্তার মাঝখানে এসে দাঁড়ালো। গাড়ির গতি কমিয়ে তাদের কাছাকাছি থামলো পলাশ। রানার পেছন থেকে লাম্বি চেঁচিয়ে বলল, কর্পোরাল, দেখো এসে আমরা কি নিয়ে এসেছি। পুরস্কার $2000। রাইফেলের নলের গুঁতো দিয়ে রানার মাথাটা সামনের দিকে বাড়াতে বাধ্য করলো সে। খিকখিক করে হাসছে। সাবধানে এগিয়ে এলো কর্পোরাল। ক্যাকো আর লাম্বি সবিস্তারে বর্ণনা করছে কিভাবে গা শিউরানো ভয়াবহ বন্দুকযুদ্ধের পর রানা আর পলাকে গ্রেপ্তার করতে পেরেছে তারা। গল্প বানাতে ওস্তাদ দুজনেই, বলছেও জমিয়ে। এমন লোক বাংলাদেশে থাকলে অনেক লোককেই না খেয়ে মরতে হতো। কর্পোরাল প্রভাবিত হয়ে গেল সহজেই। ক্যাকো আর লাম্বির কথা শেষ হওয়ার আগেই রাইফেলটা রানার দিকে তাক করল সে। পেটের বেশি গিট পাকিয়ে যাচ্ছে টের পেল রানা। লোকটা কি গুলি করে দেবে নাকি? কর্নেল ম্যারন কি সেরকম নির্দেশই দিয়েছে পরে? সাইটে রানাকে আতঙ্কিত দেখে সন্তুষ্ট বোধ করলো কর্পোরাল। এবার ঘেউ করে উঠে একটা নির্দেশ দিল সে। রাস্তার দুধার থেকে সরে এলো সাধারণ সৈন্য দুজন। কর্পোরাল গাড়ির পিছনে ছিটে উঠে বসলো। পলাকে নির্দেশ দিল দুর্গের ভিতরে যেতে। দুর্গের মূল ভবনটা বিচ্ছিরি দেখতে, কোনো জানালা নেই। মাঝখানে রাক্ষসের মুখ গহ্বরের মতো হা করে আছে একটা ফটক। ভবনের সামনে বাঁধানো পার্কিং লটে গাড়ি থামালো পলা। একটা ড্রব্রিজ দেখতে পেল রানা। ওটা দিয়ে পরীক্ষা পার হয়ে মূল দুর্গের ভিতর যেতে হয়। পরীক্ষাটায় এখন আর পানি নেই, ঘাস লতাপাতায় ছাওয়া। একসময় এই পরীক্ষা ভরতে কঠোর পরিশ্রম করে সাগর থেকে গাড়ি আনতে হতো কৃতদাসদের। হামলা হলে হামলাকারীদের পানি ভরা পরীক্ষায় না নেমে উপায় থাকতো না। আর তখন তাদের অপেক্ষাকৃত স্থবিরতা উপর থেকে মৃত্যু ডেকে আনত। ড্রব্রিজের মাঝখানে একজন সৈন্য দাঁড়িয়ে আছে। পুরো এলাকায় দিনের মতো উজ্জ্বল আলো ছড়াচ্ছে কয়েকটা ফ্লাড লাইট। গাড়ি থামতেই কর্পোরাল গাড়ি থেকে নেমে আবার রাইফেল তাক করলো রানার মাথায়। নামো তোমরা, নির্দেশ দিল কর্পোরাল। পরক্ষণে ল্যাম্বো আর ক্যাকোকে বলল, সাবধান, এ দুটো কোনো রকম চালাকির চেষ্টা করতে পারে। খবরদার, বলে এগিয়ে এলো লাম্বো। ঘাড়ে লাম্বির রাইফেলের গুঁতো খেয়ে নেমে পড়ল রানা। আরেক পাশে ক্যাকোর সাবধানী দৃষ্টির সামনে নেমেছে পলা। রানা আর পলার পিঠে রাইফেল তাক করে রাখলো ক্যাকো আর লাম্বি। নিজের সন্তুষ্টি খুশি মনে প্রকাশ করলো কর্পোরাল। তারপর ড্রব্রিজ পার হয়ে মূল দুর্গের ভিতর ঢুকে গেল। কয়েক মিনিট পর ফিরল সে একজন লেফটেন্যান্টকে নিয়ে। ড্রব্রিজে দাঁড়ানো প্রহরী চৌখসভাবে স্যালুট করলো লেফটেন্যান্টকে। রানা বুঝতে পারল লেফটেন্যান্টটি এখন এখানে কমান্ডে আছে। কাঠবিড়ালির মতো প্রায় নাচছে কর্পোরাল। মুখে তুবড়ে ছড়িয়ে দিয়েছে। হাত তুলে তাকে নিরুৎসাহিত করলো লেফটেন্যান্ট। লোকটার চোখে চকচকে চাহনি দেখে রানার বুঝতে অসুবিধে হলো না। সত্যি সত্যি ওরা ধরা পড়লে কে কর্নেল ম্যারনের ঘোষণা মোতাবেক পুরস্কার সংগ্রহ করত। ল্যাম্বি স্মার্ট ভঙ্গিতে বলে উঠল, কর্নেল, লের অর্ডার স্যার। আয়ান রবিন্সের সঙ্গে এই দুটোকেও একই স্থলে বন্দি করে রাখতে হবে। এদের কি শাস্তি হবে সেটা পরে ঠিক করবেন উনি। বুঝেছি, কড়া গলায় বলল লেফটেন্যান্ট। গার্ড রুমে নিয়ে এসো ওদের। ঘুরে দাঁড়িয়ে পা বাড়িয়েছে লেফটেন্যান্ট, অর্থাৎ কাহিনীর সবটুকুই বিশ্বাস করে বসে আছে। রানা আর পলাকে পাথরে একটা প্যাসেজ ধরে নিয়ে যাওয়া হলো। প্রায় বন্ধ
প্রায় বদ্ধ জায়গাটায় প্রতিটা শব্দ প্রতিধ্বনিত হয়। যাদের ক্লাস্ট্রোফোবিয়া আছে তাদের জন্য এটা একটা দোজক। গার্ডরুমে ঢুকবার পর হাতের ইশারায় রানা আর পলাকে চার্জ করতে নির্দেশ দিল লেফটেন্যান্ট। ক্যাকো স্যালুট করে বলে উঠল, ধরেই প্রথমে সার্চ করেছি আমরা স্যার, আর কিছু নেই এদের কাছে। ভালোই কাজ দেখিয়েছ তোমরা। কড়া চোখে রানার দিকে তাকালো লেফটেন্যান্ট। মাসুদ রানা না? কর্নেল বলেছেন তুমি নাকি খুবই বিপজ্জনক লোক। আমার ধারণা আজ রাতে তোমার দাঁতগুলো একটা একটা করে প্লাস দিয়ে টেনে তোলা হবে। হতাশায় কাঁধ ঝুলিয়ে দাঁড়ালো রানা। ওর চেহারা দেখে মনে হলো শেষ আশাও বিলীন হয়েছে ওর অন্তর থেকে। পলার দিকে মনোযোগ দিল এবার লেফটেন্যান্ট। আতঙ্কিত চেহারা পলার, তবে এখনো যথেষ্ট আকর্ষণীয়। হাল ছেড়ে দেয়া ভঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছে পলা। সেটা হয়তো লেফটেন্যান্টকে আরো বেশি প্রলোভিত করলো। সামনে বাড়ল সে, তর্জনী দিয়ে পলার চিবুকটা উঁচু করে ধরল। আর তুমি সুন্দরী, তোমাকেও দরকার হবে আমাদের, তবে দরকার হবে বিছানায় আনন্দ দেওয়ার জন্য। তার আগে অবশ্য ক্যাসিনোর টাকাগুলো কোথায় আছে তার হদিশ দেবে তুমি। লেফটেন্যান্টের কালো চোখ চকচক করে উঠল। কোথায় আছে ক্যাসিনোর ভল্ট? অনেক খুঁজেও পায়নি আমাদের কেউ। পলাকে দেখে মনে হলো আশার আলো দেখতে পেয়েছে। থেমে থেমে বলল, আমি জানি, আমি চিনি জায়গাটা। মুখে বলে বোঝাতে পারবো না কোথায়, কিন্তু আমাকে ছেড়ে দিলে আমি। খুব কুৎসিত শোনালো লেফটেন্যান্টের খ্যাক খ্যাক হাসি। কি যে বলো সোনামণি, মাসুদ রানাকে তো ছাড়বই না। তোমার ব্যাপারটাও ভেবে দেখতে হবে। রানা বা তোমাকে এখন ছেড়ে দিলে কর্নেল আমাকে ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারবেন। কেন জানি না। কর্নেল ম্যারন মাসুদ রানার ব্যাপারে খুব সাবধান থাকতে নির্দেশ দিয়েছেন আমাদের সবাইকে। ব্যগ্রতার সঙ্গে লেফটেন্যান্টের সামনে চলে গেল পলা। কাতর স্বরে বলল, তাহলে শুধু আমাকে ছাড়ুন। শুধু আমি আর আপনি জানবো ক্যাসিনোর লাভের সমস্ত টাকা কোথায় রাখা আছে। লোভের ছাপ পড়ল লেফটেন্যান্টের চেহারায়। পলার উপর থেকে চোখ না সরিয়ে লাম্বি আর ক্যাকুকে সে বলল, তোমাদের একজন এখানে থাকো, অন্যজন নিয়ে যাও মাসুদ রানাকে। একজন গার্ড গিয়ে ওকে পাঠানো হচ্ছে একজন গার্ড দিয়ে ওকে পাঠানো হচ্ছে দেখে লেফটেন্যান্টের ভুল সিদ্ধান্তে খুশি হয়ে উঠল রানা। সেই একজন আবার ক্যাকো বা লাম্বি। একটু নড়ে চড়ে দাঁড়ালো রানা। ভাব দেখে মনে হলো ঝুঁকি নিয়ে হলেও গার্ডের উপর ঝাঁপিয়ে পড়বে কিনা ভাবছে। মনে মনে পরিস্থিতিটা যাচাই করে দেখলো লেফটেন্যান্টকে কাবু করতে ইউনিসের পাঠানো এই দুজনের একজন এবং পলাই যথেষ্ট। কিন্তু আপাতত তেমন কিছু ঘটুক তা চাইছে না ও। তাতে আওয়াজ হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আরও সৈন্য চলে আসতে পারে। রানার নড়াচড়াটা খেয়াল করেছে লেফটেন্যান্ট। দাঁত খিচালো সে। সিদ্ধান্ত নিয়ে ফেলল তারও যাওয়া দরকার রানার সঙ্গে। লাম্বি আর রানার পিছনে দরজা পার হয়ে করিডোর ধরে এগিয়ে চলল সে। মধুচরা কণ্ঠে পলা পিছন থেকে বলল, লেফটেন্যান্ট আমি কিন্তু অপেক্ষায় থাকলাম। মার্চ করে এগিয়ে চলেছে লেফটেন্যান্ট। ঘাড়ের উপর দিয়ে পিছনে তাকালো রানা। বুঝতে পারছে লেফটেন্যান্টের মন এখন ডিউটিতে পুরোপুরি নেই, থাকতে পারে না। ক্যাসিনোর টাকার চিন্তা তাকে পেয়ে বসেছে। পলার সান্নিধ্যের চিন্তাও অস্থির করে তুলেছে তাকে। ভাবছে কি মজা হবে বিছানায়। হলের শেষ মাথায় পৌঁছে পাথরের স্ল্যাবের একটা দরজা খুলল লোকটা। রানা আর লাম্বিকে এগোতে বলে পিছনে বন্ধ করে দিল দরজা। গ্র্যানিটের ওই স্ল্যাব বন্ধ হওয়ার পর নিচের কোনো শব্দই উপর পর্যন্ত পৌঁছবে না। গোল পেঁচানো একটা সিঁড়ি বেয়ে আরেকটা প্যাসেজে চলে এলো ওরা। এখানে গম্বুজাকৃতি ছাদের লাইমস্টোন স্টাকা লাইট থেকে পানি ঝরছে ফোঁটা ফোঁটা, তৈরি করছে কিম্ভূত কিমাকার মসৃণ স্তম্ভ। লেফটেন্যান্টের লণ্ঠনের আলোয় চিকচিক করছে ওগুলো। আলোর আর কোনো উৎস নেই এখানে। এবার সামনে চলে গেল লেফটেন্যান্ট। শূন্য সেলগুলো পার হচ্ছে। দুপাশে 10টা-12টা সেল পেরোনোর পর শেষ মাথায় পৌঁছে 6 ইঞ্চি দীর্ঘ বিরাট একটা চাবি বের করলো সে পকেট থেকে।
তালা খুলে রানাকে ভিতরে ঢুকতে ইশারা করল। পিছনের দেয়ালের কাছে সবুজ শ্যাওলা ছাওয়া মেঝেতে বসে আছেন ডক্টর আয়ান রবিন্স। একটা হাঁটু দেহের নিচে ভাঁজ করা, অন্য পাটা বিশ্রীভাবে ফুলে আছে। এক হাত দেয়াল থেকে বের হওয়া একটা শিকলের সঙ্গে হ্যান্ডকাপ দিয়ে আটকানো। সেলের দরজা খোলার শব্দে মাথা তুললেন তিনি। আলোর বিপরীতে দেখতে চেষ্টা করলেন। অবশেষে দেখতে পেলেন রাইফেলধারী গার্ড আর লেফটেন্যান্টকে। কাঁধ ঝুলে পড়ল তার, মাথাটাও ঝুঁকে এলো বুকের কাছে। তার বুকের সামনে দাঁড়ালো লেফটেন্যান্ট। খ্যাক খ্যাক করে সেই বিচ্ছিরি হাসিটা হাসল। তারপর হোলস্টার থেকে রিভলভার বের করে একপাশে সরে দাঁড়ালো। এখন সে একই সঙ্গে ডক্টর আয়ান রবিন্স আর রানার উপর নজর রাখতে পারবে। রানা খেয়াল করলো এই সেলে তারা নেই। আস্তে আস্তে রিভলভারের নল রানার পেটে তাক করতে শুরু করলো লেফটেন্যান্ট। ডক্টর, অস্ত্র তাক করার ফাঁকে মসৃণ গলায় বলল সে, আপনি কি ভেবেছিলেন দ্বীপে আপনার কোনো সক্ষম মিত্র আছে? এমন একজন লোক আছে যে একবার আপনাকে বিপদ থেকে উদ্ধার করেছে, আবারও করতে পারে। তাকে আমি আপনার কাছে নিয়ে এসেছি। আপনার সঙ্গেই তাকে রেখে দেব। তার আগে নিশ্চিত করতে হবে এ যাতে এখানেই থাকে, যাতে পরে কর্নেল ম্যারন একে জিজ্ঞাসাবাদ করতে পারেন। রানার পিছনে হঠাৎ বড় করে দম নিল লাম্বি। দুটো উপায় আছে এখন রানার সামনে। এক পাশে সরে দাঁড়াতে পারে ও, লাম্বিকে গুলি করার সুযোগ দিতে পারে, কিন্তু সেক্ষেত্রে হয়তো আগেই ট্রিগার টিপে দেবে লেফটেন্যান্ট। লাম্বি না তাহলে মারা যাবে। আরেকটা কাজ করতে পারে ও, লেফটেন্যান্টের মনোযোগ অন্যদিকে আকর্ষণ করে ওয়ালথেটটা বের করার চেষ্টা করতে পারে। রানার চিন্তা শেষ হওয়ার আগেই কালচে ধূসর একটা মস্ত ইঁদুর লণ্ঠনের আলোর আড়াল থেকে বেরিয়ে লেফটেন্যান্টের বুটের উপর দিয়ে পার হতে শুরু করলো। কোনো তাড়া নেই ওটার। কালচে কুৎসিত প্রাণীটাকে চোখের কোণে দেখলো লেফটেন্যান্ট। লাফ দিয়ে সরে গেল সে। তারপর গুলি করলো ইঁদুরটাকে লক্ষ্য করে। তার রিভলভারটা যথেষ্ট বেশি সময় রানার উপর থেকে সরে গেছে। ওয়ালথারটা হাতে চলে এসেছে রানার ঠিক চোখে গুলি করলো ও। পড়ে যেতে শুরু করলো লেফটেন্যান্ট। তার হাত থেকে উড়াল দিল লণ্ঠন। খালি হাতে ওটা খপ করে ধরল রানা। হাতে গরম কাচে ছ্যাঁকা খেলো। মনের উপর জোর খাটিয়ে জিনিসটাকে অক্ষত অবস্থায় আস্তে করে নামিয়ে রাখলো। মৃত লেফটেন্যান্ট মেঝেতে পড়ে আছে। সবুজ শ্যাওলায় রক্তের লাল দাগ ছড়াতে শুরু করেছে। লাম্বির গলা দিয়ে সন্তুষ্টির একটা আওয়াজ বেরিয়ে এলো। ওর কাঁধে হালকা একটা চাপড় মেরে প্রেসিডেন্ট রবিন্সকে পরীক্ষা করে দেখতে শুরু করলো রানা। এখনও চোখ কুঁচকে রেখেছেন ডক্টর আয়ান রবিন্স। আলোতে এখনও নিজেকে মানিয়ে নিতে পারেননি। আমি কিছু বুঝতে পারছি না, কাপা গলায় বললেন তিনি। কর্নেল হুয়ান ম্যারন আমাকে দেশে ফিরে ক্ষমতা নিতে অনুরোধ জানালো, তারপর কু করলো কেন? আপনাকেই বা এখানে আনা হলো কেন? আর এই সৈনিকের সঙ্গে আপনার এত সুসম্পর্কই বা কিভাবে হলো? পরে আমরা এ বিষয়ে কথা বলবো, জানালো রানা। শুধু এটুকু জেনে রাখুন, জনগণ আপনাকে চায়। আর্মির বেশিরভাগ সদস্য আপনাকে প্রেসিডেন্ট হিসেবে চায়, কিন্তু আপাতত তারা নিরুপায়। আমেরিকাকে গ্র্যান্ড ল্যাকেয়ারে মিসাইল ঘাঁটি তৈরি করতে দেওয়ার বিনিময়ে আমেরিকার সরকারের সঙ্গে কোনো ধরনের চুক্তিতে এসেছে কর্নেল হুয়ান ম্যারন। হয়তো শীঘ্রই আমেরিকান আর্মির প্রতিনিধি দল পৌঁছে যাবে এই দ্বীপে। প্রসঙ্গ পাল্টে ফেলতে ভদ্রলোকের পা দেখালো রানা। কতটা খারাপ জখম? দীর্ঘশ্বাস ফেললেন ডক্টর আয়ান রবিন্স। আমার পাটা ভেঙে দিয়েছে, চিকিৎসার ব্যবস্থা হবে, বলল রানা। এবার জিজ্ঞেস করল, ডক্টর রবিন্স, আপনি কি জানেন তারা ইর্তিজার কি হয়েছে? ওকে কি বাকি ট্যুরিস্টদের মধ্যে ক্রুজ শিপে তুলে দিয়েছে কর্নেল হুয়ান ম্যারন? না, প্রায় গুঙিয়ে উঠলেন ডক্টর রবিন্স। আমাকে যেসব সৈন্যরা বন্দি করে তাদের মুখে শুনেছি ডক্টর আহমেদ ইর্তিজার সঙ্গে বিশেষ কোনো চুক্তিতে আসার জন্য তারাকে ব্যবহার করতে চায় কর্নেল হুয়ান ম্যারন।
ও কোথায় জানি না, কিন্তু আমার সঙ্গে ওকে এই দুর্গে আনা হয়নি। রানার নির্দেশে দ্রুত হাতে লেফটেন্যান্টের পকেট সার্চ করলো লাম্বি। ডক্টরের হ্যান্ডকাপের চাবিটা মৃত লোকটার কাছে নেই। লণ্ঠন ধরে সেকুলটা পরখ করে দেখলো রানা। গুলি করে ওটা ছেঁড়া সম্ভব, কিন্তু বেশি গুলি নেই ওর কাছে। উপরতলায় হয়তো গুলো অনেক বেশি কাজে আসবে। একটা গুলির তফাতি হয়তো স্থির করবে ওরা দুর্গ থেকে বেরিয়ে যেতে পারবে কিনা। পাথরের খাদে চুনা মাটিতে যেখানে সেকুলটা গজাল দিয়ে আটকানো আছে, সেখানে অন্তত কয়েকশো বছরের পুরনো। পানি চুইয়ে পড়ায় সেকুলেও পুরু হয়ে জং পড়েছে। দেয়ালে এক পা ঠেকিয়ে সেকুল ধরে গায়ে জোরে টান দিল রানা। দেয়ালের ভিতর থেকে 1 ইঞ্চি বেরিয়ে এলো সেকুলের গজাল। আবার টান লাগালো রানা, নড়ল না গজাল। আরও বার কয়েক টেনেও কোনো লাভ হলো না। গজালটা খুঁড়ে বের করতে হবে। হাতের ঝাঁকিতে খাপ থেকে স্টিলেটো বের করে ফেললো রানা। ওটার চোখা মাথার খোঁচায় একবারে এক একটা করে নুড়ি পাথর খসে পড়তে শুরু করলো চুনামাটির আস্তরণ থেকে। গজালটা ধরে নাচে লাম্বি। যতটা সময় লাগবে ভেবেছিল, তার চেয়ে বেশি সময় লাগছে সেকুলটা দেয়াল থেকে খুলে আনতে। শেলের এই শীতল স্যাঁতস্যাঁতে পরিবেশেও দরদর করে ঘামছে রানা। মাথায় একটাই চিন্তা আপাতত, শীঘ্রই যদি লেফটেন্যান্ট উপরতলায় দেখা না দেয়, তাহলে এক বা একাধিক সশস্ত্র সৈনিক তাকে খুঁজতে চলে আসতে পারে। গজালের একধারে গভীর একটা গর্ত খুঁড়ে ফেলেছে রানা। এবার নীরব সংকেতের মাধ্যমে একসঙ্গে সেকল ধরে টান দিল ও আর লাম্বি। কট করে আওয়াজ হলো একটা। সেকলটা ছিঁড়ে গেল মাঝখান থেকে। পিচ্ছিল শ্যাওলার উপর মাতালের মতো কয়েক পা পিছিয়ে তারপর ভারসাম্য রক্ষা করতে পারল রানা আর লাম্বি। ঝাঁকি খেয়ে সামনে বাড়লেন ডক্টর আয়ান রবিন্স। সামনে সামলে নিয়ে সেকলের এক মাথা ডক্টরের প্যান্টের পকেটে গুঁজে দিল রানা। তারপর লাম্বির সাহায্য নিয়ে ভদ্রলোকে ভালো পাটার উপর দাঁড় করালো ওরা। লাম্বির হাতে খানিকক্ষণের জন্য তার দায়িত্ব ছেড়ে দিল রানা। লেফটেন্যান্টের সোনালি কারুকাজ করা কোটটা খুলে নিল, কোমরের বেল্টও খুলে ফেলল। তারপর অস্ত্রটা কুড়িয়ে ধরিয়ে দিল লাম্বির হাতে। নিজে এবার ও ডক্টর রবিন্সের দায়িত্ব নিল। লাম্বিকে বলল, এই জ্যাকেট খুলে ফেলো, লেফটেন্যান্টের কোটটা পরে ফেলো জলদি। তোমাকে খুব দ্রুত কমিশন দেয়া গেল। নির্দেশ পালন করলো লাম্বি। রিভলভার কোমরে গুঁজে রাইফেলটা কাঁধে ঝুলিয়ে নিল। এবার দুজন মিলে ধরে ডক্টর রবিন্সকে সাবধানে গার্ডরুমে নিয়ে এলো ওরা। ওদের দেখে স্বস্তির শ্বাস গোপন করতে পারল না পলা। একটা চেয়ার বাড়িয়ে দিল সে ডক্টর রবিন্সের বসার জন্য। তারপর জিজ্ঞেস করলো, এতক্ষণ লাগলো কেন তোমাদের? আর একটু দেরি করলেই কি হয়েছে, দেখতে যেতাম আমরা। ডক্টরের দিকে তাকালো পলা। খোদা, কি করেছে এরা একে? কাকুকে ইশারায় ড্রয়ার দেখালো রানা। চাবি আছে কিনা খুঁজে দেখো। উপরের ড্রয়ারটা খুলেই এক গাদা চাবি পেয়ে গেল কাকু। রানার দিকে বাড়িয়ে ধরলো। একটা একটা করে পরখ করে দেখতে শুরু করলো রানা। কিছুক্ষণ পর আসলটা পেল, কিন্তু হ্যান্ডকাপের তালায় এত ঝং ধরে গেছে যে চাবি দিয়ে তালা খুলবার পরও পেপার ওয়েটের কয়েকটা বাড়ি লাগলো হ্যান্ডকাপ খুলতে। এবার ও দেখতে পেল হ্যান্ডকাপের ভিতরে সরু সরু পেরেক ডক্টরের কবজিতে ক্ষত সৃষ্টি করেছে। শুকনো রক্ত কালচে হয়ে জমে আছে জখমগুলোয়। সেগুলোই মেখে আছে জং। অথচ এখন ক্ষতগুলো ধোয়ার কোনো উপায় নেই। গার্ডরুমে কোনো ফার্স্ট এইড কিট নেই। পরে করতে হবে পরিচর্যা। কিভাবে দুর্গ থেকে বের হবে সেই পরিকল্পনাটা সংক্ষেপে ব্যাখ্যা করলো রানা এবার। লাম্বি তার নতুন ইউনিফর্ম পরে দরজার দিকে বিট দিয়ে দাঁড়াবে। ড্রয়া ব্রিজে প্রহরারত সৈনিককে ক্যাকো জানাবে লেফটেন্যান্ট তাকে ভিতরে ডাকছেন। যখন সে আসবে অতর্কিতে তাকে নিরস্ত্র করা হবে। তারপর হাত মুখ বেঁধে ফেলে রাখা হবে গার্ডরুমে। সদর ফটকের বাধা দূর হলে বলা যাবে গাড়ির জন্য। ওটাকে ড্রয়া ব্রিজের কাছে নিয়ে আসবে। ওখানে ডক্টর রবিন্সকে গাড়িতে তোলা হবে। পিছনের সিটের পাদানিতে লুকিয়ে শুয়ে থাকবে রানা আর ডক্টর রবিন্স।
লেফটেন্যান্টের ইউনিফর্ম পরা লাম্বি থাকবে ক্যাকো আর পলার মাঝখানে, সামনের ছিটে। সেন্ট্রি পোস্টে লাম্বি লেফটেন্যান্টের ইউনিফর্ম পরা অবস্থায় তার রিভলভারটা তাক করে ধরবে পলার দিকে। পলার দিকে তাকিয়ে থাকবে সে। কাকু কর্পোরালকে জানাবে কর্নেল নতুন নির্দেশ দিয়েছেন, মেয়েটাকে তার কাছে পৌঁছে দিতে হবে। যদি এতে কাজ হয় তো ভালো, নইলে লাম্বি আর ক্যাকোর কাছে অস্ত্র আছে। রানার ওয়ালথারও তৈরি থাকবে। তিনজনের বিরুদ্ধে তিনজন, লড়াইটা খুব কঠিন হওয়া উচিত নয়। বিশেষ করে চমক দেওয়ার সুযোগ যখন পাওয়া যাবে। ক্যাডিলাক পর্যন্ত পৌঁছতে এবং ওঠাতে ডক্টর রবিন্সকে তুলতে বিশেষ কোনো ঝামেলা পোহাতে হলো না। সহজেই ফাঁদে পড়ে বন্দী হলো সেন্টি। হেডলাইট জেলে টিলা বেয়ে নিচের দিকে রওনা হলো পলা। সেন্টি বক্সের কর্পোরাল আর তার দুই সৈনিক গাড়ির আলো দেখে রাস্তায় এসে দাঁড়ালো, তবে রাস্তা আটকালো না। তাদের বন্দিকে মুক্ত করে নিয়ে যাওয়া হচ্ছে সেটা কারো মাথায় আসবার কথা নয়। রুটিন চেক করার জন্য একটা হাত তুলল কর্পোরাল। ক্যাকো একটু সামনে ঝুঁকলো যাতে লাম্বিকে সৈনিকরা স্পষ্ট দেখতে না পায়। কথাবার্তায় তাকে অত্যন্ত বিরক্ত বলে মনে হলো। কর্নেল মদ মদ বদলেছেন। উনি চান মেয়েটাকে এখনই তার কাছে নিয়ে যাওয়া হোক। কর্পোরাল চিন্তিত হয়ে পড়ল। লাম্বির উদ্দেশ্যে বলল, লেফটেন্যান্ট, আপনি যদি একে নিজে নিয়ে যান তাহলে দুর্গের দায়িত্বে থাকবে কে? তুমি, ধমকে উঠল লাম্বি। আমি ফিরে আসার আগে কাউকে দুর্গে ঢুকতে দেবে না তুমি ভুলেও। এগো মেয়ে। কর্পোরাল, রাস্তা ছাড়ো। লাফ দিয়ে পিছু উঠল কর্পোরাল। আসল লেফটেন্যান্টের সঙ্গে লাম্বির কণ্ঠস্বর আর বাচরমুখীর মিল নেই। 1 মিনিট দাঁড়ান, আপনি তো লেফটেন্যান্ট, কি ব্যাপার? একটা অস্ত্রের গর্জন শুনতে পেয়ে হাঁটুর উপর ভর করে উঁচু হলো রানা। ক্যাকো কর্পোরালকে গুলি করেছে। সাধারণ সৈনিক দুজন মুহূর্তের জন্য হকচকিয়ে গেছে। পলা গাড়িটা দ্রুত সামনে বাড়ানোয় একজন দরজার হ্যান্ডেল ধরে ফেলল। ওয়ালথারের এক গুলিতে লোকটাকে শুইয়ে দিল রানা। দ্বিতীয়জন রাইফেল তুলেছে। রানার দ্বিতীয় গুলি সিধে তার পেটে গিয়ে গাঁথল। ট্রিগারে টান পড়ায় হুঙ্কার ছাড়ল সৈনিকের রাইফেল। গাড়ির দরজায় এসে বিঁধল শক্তিশালী বুলেট। আর কোনো বাধা নেই। একে বেঁকে পাহাড়ি পথ বেয়ে টিলা থেকে নেমে চলেছে ক্যাডিলাক। সমতলে পৌঁছানোর একটু আগে ক্যাডিলাকটার ইঞ্জিন বার কয়েক কেসে স্তব্ধ হয়ে গেল। আওয়াজটা চেনে রানা, তেল ফুরিয়ে গেছে। আস্তে করে থামলো ক্যাডিলাক সমতলে খানিকটা গড়িয়ে। কাজ ঝাঁকিয়ে রানার দিকে ফিরে তাকালো পলা। শহরে মার্শাল ল জারি করা হয়েছে। একটা পেট্রোল পাম্পও খোলা পাওয়া যাবে না। এদিকে ডক্টর রবিন্সের অবস্থা এমন নয় যে তিনি পাহাড়ি পথে এত দূর হাঁটতে পারবেন। এতটা পথ বয়ে নিয়ে যাওয়াও সম্ভব নয়। তাকে হয়তো পেনসিয়ানা পর্যন্ত বয়ে নিয়ে যাওয়া যাবে। তারপর কি হবে? তিনি মুক্তি পেয়েছেন এ খবর প্রকাশ হওয়ার পর পোর্ট অব স্পেনের ধারে কাছে কোথাও ডক্টর রবিন্স নিরাপদ নন। রানা স্পষ্ট বুঝতে পারছে আর একটা গাড়ি দরকার ওদের। দরকার খুব জরুরি ভিত্তিতে। ওরা এখনও যথেষ্ট উঁচু জমিতে আছে, ফলে সৈকতের রাস্তাটা দেখতে পাচ্ছে এখান থেকে। পুরনো শহরের খানিকটা দূরে একটা জিপ পার করা আছে। হলদে আলোয় দেখতে পেল রানা। ওটার কাছে হাঁটাহাঁটি করছে কালো কয়েকটা ছায়া। হাইওয়ের মাঝখানে একটা জ্বলন্ত লণ্ঠন রেখেছে তারা। কর্নেল হুয়ান ম্যারনের আরেকটা রোড ব্লক। লাম্বিয়ার ক্যাকোকে জিপটা দেখালো রানা। ওই যে আমাদের গাড়ি। ওটা পেতে হলে কতজনকে সরাতে হবে আমি জানি না, কিন্তু গোলাগুলি চলবে না। আরও সৈন্য চলে আসতে পারে তাহলে। ল্যাম্বি, ক্যাকো, তোমরা দুজন গিয়ে ওদের সঙ্গে আলাপ জুড়বে। আমি যাব পেছন থেকে। মেয়েটার দিকে তাকালো রানা। পলা, তোমার কাছে অস্ত্র আছে? যেন ভয়ঙ্কর অপমান করা হয়েছে এমনভাবে তাকালো পলা। আমাকে দেখে কি মনে হয় আমি ন্যাংটো? তাহলে তুমি ডক্টরের সঙ্গে থাকো, কেউ এলে গুলি করবে। তবে তার আগে নিশ্চিত হয়ে নেবে সে আমাদের কেউ নয়। কালো রাস্তা ধরে অদৃশ্য হয়ে গেল ল্যাম্বি আর ক্যাকো। টিলার দিকে মুখ করা বাড়িগুলোর পিছনে চলে এলো রানা।
এদিকে কটেজগুলো পরস্পরের গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। ওগুলোর পেছনে আরেক সারি কটেজ। বাড়িগুলো পেরোনোর পর জঙ্গল শুরু হলো। লণ্ঠনটা দূরে রাস্তার উপর মিটমিট করে জ্বলছে। ফার্ন আর সবুজ লতা রানার এগিয়ে চলার সব আওয়াজ চেপে দিচ্ছে। খানিকটা দূর থেকে জিপের পিছনে উকি দিল রানা। প্রহরারত সৈনিকদের অস্পষ্ট দেখা যাচ্ছে, কথা বোঝা যাচ্ছে না। তবে হাসাহাসিতে বোঝা গেল লাম্বি আর ক্যাকো যা বলছে তা খুব হাসির কিছুই হবে। চারজন সৈনিক পেট চেপে ধরে দুভাজ হয়ে হাসছে। তারা তাদের পিঠ রানার দিকে। দ্রুত নিঃশব্দে এগোলো রানা। ওয়ালথারটা তাক করে একদম কাছে গিয়ে হঠাৎ ঐশী বাণীর মতো নির্দেশ দিল, তোমাদের উপর অস্ত্র তাক করে রাখা হয়েছে, কেউ নড়বে না। হাসির ঝর্ণা একটা সংক্ষিপ্ত মুহূর্তের মধ্যেই থেমে গেল। আইসক্রিমের মতো জমে গেল সৈনিকরা। ল্যাম্বি পিছালো, রাইফেল উঁচিয়ে ধরেছে। তার কোটের সোনার ব্রেড চকচক করছে লণ্ঠনের হলুদ আলোতে। ক্যাকো লাফ দিয়ে জিপে উঠল। একটু পরে নেমে এলো দড়ি থেকে হাতে। সৈনিকদের মাথা তাকে অনুসরণ করলো। এক পাশ থেকে আতঙ্কিত এবং বিস্মিত সৈনিকদের চেহারা দেখতে পেল রানা। ক্যাকো ঝটপট বেঁধে ফেলল চার সৈনিককে। লাম্বির রাইফেলের সহায়তায় শেষজনকে যখন সে বাঁধছে, সেই ফাঁকে জিপের ফুয়েল গজ পরীক্ষা করে দেখল রানা। জিপের ট্যাঙ্ক পেট্রোলে পুরোপুরি ভর্তি। তোমরা লণ্ঠনটা রাস্তায় থেকে সরিয়ে তারপর এদের ঝোপঝাড়ের মধ্যে রেখে আসো, বলল রানা। আমি ডক্টরকে নিয়ে আসছি। জিপটা ছোট, বামন আকৃতির। ওটা চালিয়ে কেডিলাকের কাছে ফিরল রানা। মনে মনে ভাবছে, সাইফন করে যদি বাটকু জিপের ফুয়েল ক্যাডিলাকে ভরা যেত তাহলে একটা কাজের কাজ হতো। আলোরও দরকার অনুভব করলো। জিপের হেডলাইট কাজ করে না। ক্যাডিলাকের পিছনের দরজা খুলে ফেলেছে পলা। সিটের একধারে বসে আছেন ডক্টর রবিন্স। তাকে সাবধানে তুলে জিপের পিছনের সিটে বসিয়ে দিল রানা। এক রত্তি জায়গা থাকবে না জিপে। পলাকে তাকাতে দেখে মন্তব্য করল রানা। হুইলের পিছনে বসে পড়ল। ওর পাশেই বসলো পলা। রানা বলল, ল্যাম্বি আর ক্যাকো বাম্পারের উপর বসতে পারবে প্যান্সিয়ানা পর্যন্ত। তারপর বাড়ি ফেরার জন্য নিজেদের পথ করে নেবে ওরা। এছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু বাস্তবতাটা খুব অসুবিধাজনক ঠেকল। হেডলাইট আর পথ নির্দেশনা ছাড়া পাহাড়ি পথে চলা প্রায় অসম্ভব। অন্ধকারে ওইসব পাহাড়ি তীক্ষ্ণ বাঁক আর পার্শ্ববর্তী খাদের কথা ভেবে রানার মেরুদণ্ড বেয়ে শিরশির করে ঠান্ডা অনুভূতি নামল। প্যান্সিয়ানার সামনে এসে ইচ্ছের বিরুদ্ধে জিপের ফেল্ডার থেকে নামলো ক্যাকো আর লাম্বি। আবার রওনা হলো রানা। প্রেসিডেন্ট রবিন্স জিজ্ঞেস করলেন, কোথায় আমাকে নিয়ে যাচ্ছেন আপনি? আবি ইউনিসের কাছে। আপাতত ওর সাহায্য আমার দরকার, দাঁতে দাঁত চেপে বললেন ডক্টর রবিন্স। তারপর আবার সমতলে নামবো আমি। মানুষ আমার কথা শুনবে। অলিক কল্পনায় তাকে ডুবে থাকতে বাধা দিল না রানা। অস্ত্রের মুখে কেই বা নিজের জীবন বিপন্ন করতে চায়? নানা দুশ্চিন্তায় ভারী হয়ে আছে রানার অন্তর। তর্ক করা বা বোঝানোর মানসিকতায় নেই এখনো। তারাকে উদ্ধার করতে হবে। এই দ্বীপরাষ্ট্রে ওর ভালো মন্দ দেখাই রানার প্রধান দায়িত্ব ছিল। পুরোপুরি ব্যর্থ হয়েছে ও। একটা কর্তব্য নিয়ে এসেছিল, পারেনি সেই কর্তব্য অনুযায়ী কাজ করতে। মেয়েটাকে যেভাবে হোক নিরাপদে পৌঁছে দিতে হবে ওর বাবার কাছে। জিপটাকে যতটা সম্ভব দ্রুত ছোটাচ্ছে রানা। গ্যাস প্যাডেল মেঝে ছুঁয়ে আছে। যত দ্রুত আয়ন রবিন্স আর পলাকে ও নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিতে পারবে, তত দ্রুত শহরে ফিরতে পারবে ও তারা ইর্তিজার খোঁজে। পিছলে একটা বাঘ ঘুরল জিপ। তারপরে সামনে লণ্ঠনের আলো দেখতে পেল রাস্তায়। আরেকটা রোড ব্লক। মাথা নিচু করে রাখো, পলা নির্দেশ দিল রানা। শক্ত করে ধরে বসো। গতি কমালো রানা। ও মনে মনে চাইছে সামনে অপেক্ষারত সৈনিকরা ভাবুক ও থামবে। সৈনিকদের মনে কোনো সন্দেহ না জাগিয়ে কাছাকাছি চলে যেতে হবে ওকে। তারপর লোকগুলো কিছু বুঝে ওঠার আগেই
দ্রুত পেরিয়ে যেতে হবে রোড ব্লক। এতক্ষণ অন্ধকারে গাড়িটা চালিয়ে আনায় এখন লণ্ঠনের উজ্জ্বল আলোয় অনভ্যস্ত হয়ে পড়েছে রানার চোখ। সৈনিকদের কাছ থেকে মাত্র 30 ফুট দূরে থাকতে বিরাট ট্রাকটা দেখতে পেল ও। ওটার পিছনে মাথা তুলে আছে একটা র্যাপিড ফায়ার হাউটজার। ট্রাকটা পুরো রাস্তা জুড়ে আড়াআড়িভাবে দাঁড়িয়ে আছে, পার হওয়ার উপায় নেই। রাস্তার একধারে জলার পানিতে লণ্ঠনের আলো প্রতিফলিত হচ্ছে। ওদিক দিয়ে যাওয়া যাবে না, অন্যদিকে জন্মেছে পাম গাছ। পাম গাছ পানিতে জন্মায় না, তার মানে ওদিকে শক্ত জমি আছে। কিন্তু গাছগুলো ঢালের গায়ে যেভাবে ঘন হয়ে জন্মেছে, তাতে জিপটার ওগুলোর ভিতর দিয়ে পথ করে নেওয়া কঠিন হবে, হয়তো আটকেই যাবে জিপ। তবু এটাই সৈনিকদের এড়ানোর একমাত্র উপায়। সে চেষ্টাই করবে ও। বন বন করে স্টিয়ারিং হুইল ঘোরালো রানা। ওর পা চেপে বসলো এক্সেলারেটরে। রাস্তা থেকে নেমে পড়ল জিপ। থামতে নির্দেশ দেয়া হচ্ছে। সৈনিকদের চিৎকার শুনতে পেল রানা। তারপর একটা রাইফেল গর্জে উঠল। পাম গাছের পাতা ছিদ্র করে বেরিয়ে গেল বুলেট। সতর্ক করতে গুলিটা করা হয়েছে। পলাশ সিটে প্রায় ঘুরে বসেছে, পাল্টা গুলি করল। ফিরেও তাকালো না রানা। ওর সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত হয়ে আছে পাম গাছগুলোকে এড়াতে। জিপটা ডাঙায় তোলা মাছের মতো লাফাচ্ছে। একটা পাম এড়াতে গিয়ে 2 চাকায় কাত হয়ে গেল জিপ। আর একটু হলেই উল্টে যাচ্ছিল। তারপর আবার সোজা হলো। গাছের ফাঁকে জিপ ঢুকিয়ে দিল। 4টে ফেলডারি গাছে ঘষা খেয়ে কর্কশ আওয়াজ করছে। দেখতে পাচ্ছে না, ফলে আওয়াজ লক্ষ্য করে গুলি করছে সৈনিকরা। ট্রাকটা পার হয়েই আবার রাস্তায় জিপ তুলল রানা। ওর জন্য আরেকটা বিষয় অপেক্ষা করছিল। ট্রাকের ওপাশে একটা জিপ আছে, সেটার দিকে ছুটছে 4জন সৈনিক। ওটা পার হওয়ার সময় আর্মির লোকদের জিপটায় উঠতে দেখল রানা। আয়ান রবিন্স ভাঙা পায়ের ব্যথায় গোঙাচ্ছে। রাস্তায় ওঠার আগ আগ পর্যন্ত প্রচুর ঝাঁকি সহ্য করতে হয়েছে তাকে। আয়ান রবিন্সের মাথার উপর দিয়ে গুলি করছে পলা। রানা চেষ্টা করছে ছোট্ট জিপের কাছ থেকে যতটা সম্ভব গতি আদায় করতে। তাতে কোনো লাভ হবে বলে মনে হলো না। জিপের এক চাকা ফুটো হয়ে গেছে বুলেটের আঘাতে। পলা উত্তেজিত স্বরে জানালো, ওরা কাছে চলে আসছে রানা। বলার দরকার ছিল না, গুলির শীষ শুনতে পাচ্ছে রানা। প্রায় সঙ্গে সঙ্গেই রাইফেলের হুঙ্কার। ওয়ালথারটা পলার হাতে দিল রানা। চাকায় লাগাতে চেষ্টা করো। চাকা। 2 হাতে ওয়ালথার তুলল পলা, কিন্তু চলন্ত গাড়ি থেকে আরেকটা চলন্ত গাড়ি লক্ষ্য করে গুলি করলে তাক করার বিশেষ অবকাশ থাকে না। অস্ফুট একটা আওয়াজ করলো পলা। রানা মনে করেছিল গুলি লেগেছে, কিন্তু হাঁটু মুড়ে বসলো মেয়েটা। রিভার ভিউ মিররে কারণটা দেখতে পেল রানা। পিছনের গাড়িটা যেন মাতাল কোনো ড্রাইভার চালাচ্ছে। প্রচণ্ড গতিতে আতপাক ঘুরে জলার মধ্যে গিয়ে পড়ল ওটা। ডুবে গেল প্রায় দেখতে দেখতে। জলার পানির উপর বড় বড় বুদবুদ উঠতে শুরু করলো। মিলিয়ে গেল ওটার হেডলাইটের আলো। ওয়ালথারটা ছিটের উপর রেখে ঘুরে বসলো পলা। ফুটো টায়ারের কারণে ছেঁচড়ে এগিয়ে চলেছে রানার জিপ। জিপের ইঞ্জিনের আওয়াজই বনের ভিতর একমাত্র আওয়াজ নয়। বাইরে দিয়ে লগ ড্রামে বাড়ি মেরে সংকেত আদান প্রদান করছে কারা যেন। আওয়াজটা মৃদু শোনাচ্ছে, ভুতুড়ে লাগছে শুনতে। হয়তো ক্যাকো আর লাম্বি তাদের উপজাতির কাছে খবর পাঠাচ্ছে, অথবা জানানো হচ্ছে ওদের অগ্রগতির কথা। জঙ্গলে মিশে অপেক্ষায় আছে হয়তো আদিবাসীরা। আওয়াজটা দ্রুত হলো। মনে হচ্ছে জরুরি খবরটা পাঠানো হচ্ছে। পিছনের সিট থেকে ডক্টর আয়ান রবিন্স দুর্বল স্বরে কথা বলে উঠলেন, আমাদের অনুসরণ করা হচ্ছে, দ্রুত কাছে চলে আসছে ওরা। অ্যাক্সেলারেটরে অ্যাক্সেলারেটরে আবার পা চেপে বসলো রানার। ছোট্ট জিপটার কাছ থেকে শেষ শক্তিটুকু নিংড়ে বের করে নিতে চাইছে ও। 6। রাস্তার বেশ কিছুটা সামনে একটা মশাল জ্বলছে। সংকেত দেয়া হচ্ছে ওদের বাঁক নিতে হবে। বিনা প্রশ্নে বাঁক নিল রানা। বালির রাস্তায় পড়ল। আরেকটা মশাল লেগুনের তীরের কাছে সংকেত দিচ্ছে।
ওটার কাছে পৌঁছে জিপ থামিয়ে ইঞ্জিন বন্ধ করে দিল রানা। ইউনেসকে দেখতে পেল। এখন তার পরনে সাদা আলখেল্লা নেই, শুধু সরু একটা চিলতে কাপড় দিয়ে গোপন স্থান ঢেকে রেখেছে। ইঞ্জিন বন্ধ। পরবর্তী নীরবতায় পিছনে ফেলে আসা রাস্তায় একটা ভারী ইঞ্জিনের একটানা গর্জন শুনতে পেল রানা। বুঝতে পারছে সময় শেষ হয়ে আসছে, পালাবার পথ নেই। ওদের পিঠ সাগরের দিকে, ওর ওয়ালথারটা খালি। সৈনিকদের রাইফেলের বিরুদ্ধে স্টেলেটো দিয়ে কি করবে ও? পলা নেমে পড়েছে জিপ থেকে, স্যান্ডেল খুলে ফেলল। এবার হাতের ইশারায় রানাকে নামতে বলল সে। ইউনিস পিছনের সিট থেকে ঝুঁকে অনায়াসে তুলে নিল ডক্টর রবিন্সকে। এবার শান্ত গলায় বলল, আসুন মিস্টার রানা। পলার হাত ছাড়বেন না, আমার পেছন পেছন আসুন। ওয়ালথারটা হোলস্টারে রেখে পলার হাত ধরে অনুসরণ করল রানা। পানিতে নেমে পড়েছে ইউনিস। লোকটাকে প্রশ্ন করে এখন কি হবে? আর কিছু করবার নেই, স্পষ্ট বুঝতে পারছে রানা। আর একটু পরেই লাশ হয়ে যাবে ওরা সব কজন। তবে অনুসরণকারী সৈনিকরা আসার আগে যদি কালো ঢেউয়ের সঙ্গে মাথাটাকে মিশিয়ে সাঁতরে যথেষ্ট দূরে চলে যেতে পারে ওরা, তাহলে হয়তো বাঁচার একটা সুযোগ পেতেও পারে। রানার পায়ের নিচ থেকে আলগা বালি সরে সরে যাচ্ছে। ইউনিস নিশ্চিত পদক্ষেপে সামনে বাড়ছে। যেভাবে ডক্টর রবিন্সকে বুকের সঙ্গে আড়াআড়ি ধরে রেখেছে, তাতে মনে হয় তার কোনো কষ্টই হচ্ছে না। সাগরের পানিতে গোড়ালি পর্যন্ত ডুবে গেল ইউনিসের। তারপর আর ডুবল না সে। হাঁটছে পানির মধ্য দিয়ে, তার পিছনে পলাও হাঁটছে। রানার পরবর্তী পদক্ষেপ একটা সমতল পাথরের উপর পড়ল। হোঁচট খেল ও। আরেকটু হলে ভারসাম্য হারিয়ে পড়ে যেত। উঠল ও পাথরটার উপর, তারপর সামনে বাড়ল। ওর জন্য থেমে দাঁড়িয়েছিল ইউনিস আর পলা। আবার এগুলো দুজন। সামনে পা বাড়িয়ে পাথরের চওড়া দেয়াল পেল রানা। পানির 6 ইঞ্চি নিচে কোনো ধরনের একটা পাথরের তাকের উপর দিয়ে চলেছে ওরা। রানার কুচকানো ভুরু সোজা হয়ে গেল। এই পথেই প্রথমবার ইউনিসকে পানির উপর দিয়ে হেঁটে আসতে দেখেছিল। এখন বুঝতে পারছে প্রাচীন কোনো নির্মাণ এটা, সম্ভবত কোনো ব্রেক ওয়াটার। বহু আগে কোনো ভূমিকম্পে হয়তো পানি 6 ইঞ্চি নিচে দেবে গিয়েছে। এখনকার শহরের মানুষ এটার অস্তিত্বের কথা হয়তো জানেও না। ইউনিসও বোধহয় এটা পানির উপর থাকা অবস্থায় দেখেনি। হয়তো সাঁতার কাটতে গিয়ে হঠাৎ করেই আবিষ্কার করে বসেছে। তারপর থেকে চতুর লোকটা মানুষের শ্রদ্ধা আদায় করতে এটা ব্যবহার করে আসছে। পলা খিলখিল করে হেসে উঠল। তোমাকে সম্মান দেখানো হয়েছে রানা। এমন একটা গোপন তথ্য জানানো হয়েছে যেটা আর কেউ জানে না। সাবধানে এগিয়েও। জায়গায় জায়গায় বেশ পিছলা কিন্তু। আর ভুলেও পাশে সরো না। উপরের দিকে বাঁধটা মাত্র 2 ফুট চওড়া। জবাবে পলার হাতে বেশ জোরে একটা চাপ দিল রানা। ওকে ঠকানোয় এটা পলার শাস্তি। তুমি জানতে, আমাকে বোকা বানানোর চেষ্টা করেছ। কিভাবে এটা আবিষ্কার করলে তুমি? সাঁতার কাটতে গিয়ে মাথাটা ঠুকে গিয়েছিল বেশ জোরে। জ্ঞান হারিয়ে ডুবে যাচ্ছিলাম। এমন সময় ইউনিস এসে আমাকে তীরে পৌঁছে দেয়। তখনও বলেনি কিসে আমার মাথা ঠুকে গেছে। তারপর তাকে যখন বললাম ওটা কি তা জানবই আমি, তখন ও আমাকে দিয়ে শপথ করিয়ে নিল যাতে কাউকে কখনো এটার কথা না বলি। দুর্গের নিচে টিলার গোড়ায় প্রায় পৌঁছে গেছে ওরা। পিছনে হেডলাইটের আলো দেখতে পেল। হতাশ চিৎকার চেঁচামেচি ভেসে এলো পানির উপর দিয়ে। পরিত্যক্ত জিপটা পেয়েছে সৈন্যরা, কিন্তু তাদের শিকার হাতছাড়া হয়ে গেছে। আলো সীমানার বাইরে চলে এসেছে ওরা। এখন আর ওদের দেখার উপায় নেই। লাইমস্টোনের খাড়া একটা টিলার গায়ে ব্রেক ওয়াটারটা শেষ হয়েছে। টিলার গা কেটে পাথরের সিঁড়ির ধাপ করা আছে, তবে ধাপগুলো খুব সরু। একবার একবারে এক একজনের বেশি ওঠার উপায় নেই। দুর্গের অধিবাসীরা উপর থেকে লেগুনের ঢুকবার পথটায় অনায়াসে নজর রাখতে পারত। প্রয়োজনে নিজেদের রক্ষা করতে পারত অগ্রায়মান জাহাজের নাবিকদের হাত থেকে।
উপর থেকে পাথর ফেললে ওই সরু সিঁড়ি বেয়ে ওঠার সাধ্য নেই কারো। খাড়া টিলা বেয়ে উঠবার কোনো প্রশ্নই ওঠে না। সিঁড়িটা বেশ উঁচু। আগে আগে চলেছে ইউনিস। শেষ ধাপ পেরোনোর পর 5 ফুট লাফ দিয়ে নামলো সে। জায়গাটা প্রতিরোধকারীদের অবস্থান হিসেবে চমৎকার। নিচের ঘরগুলোর ছাদ আসলে ওটা। রানার মনে হলো বিসিআই এর ফিটনেস কোর্স অবলীলায় পাশ করতে পারবে এই বুড়ো ইউনিস। অধীনস্থ কয়েকজনের হাতে ডক্টর রবিন্সকে তুলে দিল সে। সঙ্গে সঙ্গে ডক্টরকে নিয়ে যাওয়া হলো একটা ঘরে। তাদের অনুসরণ করে রানা দেখল ঘরটা ডক্টর রবিন্সের জন্য আগে থেকেই প্রস্তুত করে রাখা হয়েছে। পাথরের দেয়ালে বসানো ব্র্যাকেট থেকে জ্বলছে বেশ কয়েকটা মশাল। মেঝের মাঝখানে সুগন্ধি বেশ কিছু পাতা পুরু করে বিছিয়ে রাখা হয়েছে। দুপাশে নীরবে দাঁড়িয়ে আছে আদিবাসীরা। পার হওয়ার সময় আস্তে করে ডক্টরের দেহ ছুঁয়ে দিচ্ছে তারা, যেন নিজেদের শক্তি তার মধ্যে সঞ্চারিত করতে চাইছে। আদিবাসীদের মাঝ দিয়ে পথ করে এগোলো রানা আর পলা। পাতার উপর ডক্টর রবিন্সকে শুয়ে দেয়া হলো। রানা বলল, পা ভেঙে গেছে ওর। কবজির জখমেও মরতে লেগে আছে। রক্ত দূষণ হয়ে যেতে পারে। এখনই অ্যান্টিবায়োটিক দরকার। অ্যান্টিবায়োটিক আছে এখানে? আস্তে করে মাথা নাড়ল ইউনিস। মনে হলো না বিন্দুমাত্র বিচলিত সে। ডক্টর রবিন্সকে দুর্বল লাগছে দেখতে, তবে মৃদু হাসছেন তিনি।